আমিরের কণ্ঠে স্পষ্ট কান্না, চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। পদ্মজা হেঁচকি তুলে কাঁদছে। আমির অশ্রু সজল চোখ মেলে পদ্মজার দিকে তাকালো, হেসে ফেললো। পদ্মজা 2 চোখের জল মুছে বলল, আরে পাগলি, কাঁদছো কেন? এসব তো পুরনো কথা। আমার পড়াশোনাটা আবার চলছিল ভালোই। আমি ভালো ছাত্র ছিলাম, এই দিক দিয়ে বুদ্ধিমান ছিলাম, সব সময় ভালো ফলাফল ছিল, এর জন্য কদর একটু হলেও পেতাম। যখন আমার 18 বছর, বাড়িতে অস্বাভাবিক কিছু অনুভব করি। রাত করে অদ্ভুত কিছুর শব্দ শুনি, জঙ্গলে আলো দেখতে পাই। চাচাকে প্রায় রাতে জঙ্গলে যেতে দেখি। রিদওয়ান আর চাচা মিলে কিছু একটা নিয়ে সবসময় আলাপ করতো। ওদের চোখে মুখে থাকতো লুকোচুরি খেলা। আমি একদিন রাতে চাচাকে অনুসরণ করি। প্রায় 10 মিনিট হাঁটার পর চাচা দেখে ফেলে। এই ভুলের জন্য কম মার খেতে হয়নি সেদিন। তবুও বেহায়ের মতো কয়দিন পর পর আবার অনুসরণ করি। রিদওয়ান পিছনে ছিল, দেখিনি। আব্বা সেদিন অনেক মারলো, দা ছুঁড়ে মারেন। এই যে থুতনির দাগটা, এটা সেই দায়ের আঘাত। একসময় আব্বা আমাকে নিয়ে আলোচনায় বসলেন, বললেন আমাকে শহরে পাঠাবেন, পড়ালেখার জন্য কোনো ব্যবসা করতে চাইলে তারও সুযোগ করে দিবেন। আমি যেন এই বাড়ি আর এই বাড়ির আশপাশ নিয়ে মাথা না ঘামাই। আমি মেনে নিই, রিদওয়ানের সাথে থাকতে হবে না, আর এর চেয়ে আনন্দের কি আছে। চলে আসি ঢাকা। শুরু হয় নিজের জায়গা শক্ত করার যুদ্ধ। এখানে এসেও অনেক অপমান সহ্য করতে হয়, তবুও থেমে যায়নি, যুদ্ধ করে চলেছি। আমাকে বাঁচতে হবে, মানুষের মতো হয়ে বাঁচতে হবে, কারো লাথি খেয়ে না। যখন আমার 23 বছর, তখন থেকে আমার কদর বেড়ে যায়। ব্যবসায় মোটামুটি সফল হয়ে যাই। ভাগ্য ভালো ছিল আমার, অতিরিক্ত পরিশ্রম আমাকে নিরাশ করেনি। তখন আব্বা আমার প্রশংসায় পঞ্চমুখ। রিদওয়ান আগের মতো হাত তোলার সাহস পায় না। সেই আমি আজ এই জায়গায়। এখন আমার যে অবস্থান, হাওলাদার বাড়ির কারো সাহস নেই আমার চোখের দিকে তাকানো। আমি চাইলেই শোধ নিতে পারি, কিন্তু নেব না। তারা থাকুক তাদের মতো। রিদওয়ান ছোটবেলা যা করেছে মেনে নিয়েছি। এখন তোমার দিকেও নজর দিয়েছে। ওর নজর আমার বাড়ি, গাড়ি, অফিস, গোডাউনেও আছে। আমি টের পাই। ও পারলে আমাকে খুন করে দিত, কিন্তু পারে না। আমার ক্ষমতার ধারের কাছেও ওর জায়গা নেই। এখন আমার নিজের এক বিশাল রাজত্ব আছে। আমার অহংকার করার মতো অনেক কিছু আছে। হাওলাদার বাড়ির কেউ কেউ মিলে আমাকে নিয়ে কোনো পরিকল্পনা করছে, আমি নিশ্চিত। তাই হাওলাদার বাড়িতে আমি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আম্মা ছাড়া ওই বাড়ির সবার ভালোবাসার মুখোশ মাত্র। আমার দরকার ছিল একজন ভালো মনের সঙ্গিনী। আমি পেয়ে গেছি, আর কিছুর দরকার নেই। আমি আমার অর্ধাঙ্গিনীকে তার আসল সংসারে নিয়ে যাচ্ছি। এখন আমার মন শান্ত, কোনো চিন্তা নেই, খুব বেশি সুখী মনে হচ্ছে। আমির পদ্মজার হাতে চুমু খেলো। পদ্মজা তখনও কাঁদছে। সে আচমকা আমিরকে জড়িয়ে ধরলো, গভীরভাবে শক্ত করে। এরপর কান্নামাখা কণ্ঠে বলল, আমি কখনো আপনাকে কষ্ট দেব না, কোনো দিন না। কেউ আপনাকে ছুতে আসলে আমি তার গর্দান নেব। আমি উন্মাদ হয়ে তাকে ছিঁড়ে কুটি কুটি করব। কারো সেই ক্ষমতা নেই। আর মিছিমিছি ভয় পাচ্ছ। পদ্মজা আরো শক্ত করে ধরার চেষ্টা করে। আমির পদ্মজার পিঠে হাত বুলিয়ে বলল, এই প্রথম আমার বউয়ের আলিঙ্গন পেলাম, ভালো লাগছে, ছেড়ো না কিন্তু। প্ল্যাটফর্মে হাঁটছে ওরা। আমির পদ্মজার এক হাত ধরে রেখেছে। খুব দ্রুত হাঁটছে। পদ্মজা তাল মেলাতে পারছে না, চেষ্টা করছে। মোটর গাড়ি নিয়ে একজন কালো চশমা পরা লোক অপেক্ষা করছিল। আমির সেখানে গিয়ে থামে। লোকটা সালাম দিয়ে গাড়ির দরজা খুলে দিল, ব্যাগটা জায়গা মতো রাখে। আমির আগে পদ্মজাকে উঠতে বলল। পদ্মজা অবাক হয়, এরকম গাড়ির সাথে সরাসরি পরিচয় নেই তার, কিন্তু প্রকাশ করলো না। আমিরের কথা মতো গাড়িতে উঠে বসলো। এরপর আমির উঠলো, গাড়ি চলতে শুরু করে। আমির পদ্মজা, আমাদের নিজস্ব গাড়ি, কথা ছিল কিন্তু। আমার গাড়ি দিয়ে রাত বেরাতে যখন তখন ঘুরতে বের হব। পদ্মজা কিছু বলল না। সে উপভোগ করছে নতুন জীবন। ঘন্টাখানেকের মধ্যে একটা বাড়ির সামনে গাড়ি থামে। কালো চশমা পরা লোকটা দ্রুত গাড়ি থেকে নেমে আমিরের ডান পাশের দরজা খুলে দিল। আমির পদ্মজাকে নিয়ে নামলো। পদ্মজা বাড়িটা দেখে মুগ্ধ। দোতলা ডুপ্লেক্স বাড়ি। একজন দারোয়ান দৌড়ে এসে সালাম দিল। পদ্মজার সাথে পরিচিত হলো। এরপর আসে একজন মধ্যবয়স্ক নারী। ইনি বোধহয় বাড়ির কাজের লোক। সবাই একসাথে বাড়ির ভেতরে ঢুকলো। পদ্মজা তার নতুন বাড়ি মন দিয়ে দেখছে। পূর্ব দিক থেকে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল বিশাল বৈঠকখানা। উত্তর দক্ষিণে লম্বা, দক্ষিণ পাশে বারান্দা, তাতে নানা ধরনের ফুল ফুটে আছে টবের মধ্যে। মনে হবে যেন একটা ছোটখাটো বাগান। বৈঠকখানার দক্ষিণ পশ্চিম কোণার দিকে বেশ বড় শোবার ঘর। পদ্মজা প্রশ্ন করার আগে আমির বলল, না, এটা আমাদের ঘর না। উত্তর পশ্চিম কোণার দিকে রান্নাঘর এবং টয়লেট, আর এই দুইয়ের মাঝে, মানে বৈঠকখানার পশ্চিম দিকের মাঝখানটায় খাওয়ার ঘর, ডাইনিং। বৈঠকখানার মাথার উপর দিকে তাকালে সেখানে সোনালী কালারের ঝাড়বাতি ঝুলছে। বৈঠকখানার উত্তর দিকে একটা সিঁড়ি সাপের মতো পেঁচিয়ে উপরের দিকে উঠে গেছে। আমির পদ্মজাকে নিয়ে সেদিকে হাঁটে। সিঁড়ি পেরোনোর পর হাতের বাঁ দিকে অনেক বড় একটা শোবার ঘর। দামি দামি জিনিসে সৌন্দর্য আকাশ ছোঁয়া। দুজন একসাথে ঢুকে পদ্মজা চোখ ঘুরিয়ে সবকিছু দেখছে। আমির বলল, গোসল করে নাও। পদ্মজা বোরখা খুলে কলপার খুঁজতে থাকলো। আমির গোসলখানার দরজা খুলে দিয়ে বলল, এই যে এইদিকে। দুজন একসাথে ফ্রেশ হয়ে
রুম থেকে বের হলো। পদ্মজার 2 তলাটা আরেকটু দেখার জন্য ডান দিকে মোড় নিল। প্রথমে চোখ পড়লো বড় ব্যালকনি, এরপর আরেকটা শোবার ঘর। ব্যালকনিতে লতা পাতার ছোট ছোট টব। বিরাট অট্টালিকায় সুখের সাথে কেটে যায় 5 মাস। লাবণ্য দেশ ছেড়েছে 2 মাস হলো। বুয়া কাজ ছেড়েছে 3 মাস। পদ্মজা আর কাজের লোক নিতে দিল না, সে এক হাতেই নাকি সব পারবে। তবুও আমির একটা 12-13 বছর বয়সী মেয়ে রেখেছে সাহায্যের জন্য। ভোরের নামাজ পড়ে রান্না বান্না করে পদ্মজা এরপর শাড়ি পাল্টে নেয় কলেজে যাওয়ার জন্য। আমিরকে ব্লেজার টাই পরতে সাহায্য করে। প্রথম যেদিন আমিরকে ব্লেজার পরতে এসেছিল, অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, এই পোশাকের নাম কি? আপনাকে খুব বেশি সুন্দর দেখাচ্ছে। আমির হেসে জবাব দিয়েছিল, ব্লেজার, বাইরে থেকে আনা। এমন অনেক কিছুই পদ্মজার অজানা ছিল, সবকিছু এখন তার চেনা জানা। এই বিলাসবহুল জীবন বেশ ভালো করেই উপভোগ করছে। মানুষটা সারাদিন ব্যস্ত থাকে, তবুও ফাঁকে ফাঁকে টেলিফোনে যোগাযোগ করে। পদ্মজাকে নিয়ে গোডাউন দেখিয়েছে, অফিস দেখিয়েছে, সবকিছু সাজানো গোছানো। গোডাউনে বিভিন্ন ধরনের পণ্য, কত কত রকমের দ্রব্য। পদ্মজা জীবনে ভালোবাসা এবং অর্থ দুটোই চাওয়ার চেয়েও বেশি পেয়েছে। সকাল 9টা বাজে। আমির তাড়াহুড়ো করছে, তার নাকি আজ দরকারি মিটিং আছে। পদ্মজা শাড়ির আঁচল কোমরে গুজে দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে। আমির 2 তলা থেকে নেমেই বলল, আমি গিয়ে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, কলেজে চলে যাও। আরে খেয়ে যাবেন তো? সময় নেই, আসছি। খেয়ে যান না। বলছি তো, তারা আছে, জোরাজোরি করছো কেন? আমির দ্রুত বেরিয়ে যায়। পিছু ডাকতে নেই, তাই পদ্মজা ডাকলো না। মনাকে ডেকে বলল, খেয়ে নাও তুমি। মনা পদ্মজার সাহায্যকারী, পদ্মজার ছোটখাটো ফরমাইশ পালন করে। পদ্মজা বৈঠকখানায় গিয়ে বসে। আজ কলেজে যেতে ভালো লাগছে না। ভোরে একটা খারাপ স্বপ্ন দেখেছে, মায়ের কথা খুব মনে পড়ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। অকারণেই মন বিষণ্ণতায় ছেয়ে আছে। অকারণেও না বোধহয়, আমির বিরক্ত হয়ে কথা বলছে, এজন্যই বোধহয় মন আকাশের বৃষ্টি নেমেছে। পদ্মজা পুরোটা দিন উপন্যাস পড়ে কাটিয়ে দিল। সন্ধ্যার আগ মুহূর্তে কলিং বেল বাজে। পদ্মজা দ্রুত গিয়ে দরজা খুলে দিল। আমির দাঁড়িয়ে আছে, বাইরে বাতাস। পদ্মজা বলল, আসুন। আমির ভিতরে আসে না, সে ঠায় দাঁড়িয়ে থেকে তাকিয়ে আছে পদ্মজার দিকে। পদ্মজা কপাল কুঁচকালো, বলল, কি হলো? আসুন। আমির চট করে পদ্মজাকে কোলে তুলে নিল। পদ্মজা চেঁচিয়ে উঠে বলল, কেউ দেখবে। আমির মনাকে ডাকলো। মনা, কই রে? দেখে যা। আপনি ওকে ডাকছেন কেন? এবার কাউকে দেখাবই। উফ আল্লাহ, ছাড়ুন। মনা, মনা। মনা 2 তলা থেকে নেমে আসে। আমির মনাকে দেখে বলল, এই দেখ, তোর আপারে করে নিয়েছি, দাঁড়া, তোর সামনে আরেকটু আদর করি। পদ্মজা শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে। চাপা স্বরে বলল, মনা কি ভাববে? আমি আর বলবো না, কেউ দেখবে, ছেড়ে দিন। আমির পদ্মজাকে নামিয়ে দিল। মনা কাচুমুচু হয়ে দাঁড়িয়ে আছে, সে কি করবে বুঝতে পারছে না। আমির বলল, যা, ঘরে যা। মনা যেন এটা শোনার অপেক্ষায় ছিল, দৌড়ে চলে যায়। পদ্মজা হাফ ছেড়ে বাঁচল। আমিরকে গুরুজনদের মতো বলল, আক্কেল জ্ঞান কখন হবে আপনার? বয়স তো কম হলো না? অবিকল পদ্মজার কথার ধরন অনুসরণ করে আমির বলল, আর কতদিন কেউ দেখবে? কথাটা মুখে থাকবে। বিয়ের তো আর কম দিন হলো না। আপনি আপনি কালাচাঁদ না, কালা মহিষ। এটা পূর্ণা বলতো না?